আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের ক্রাউন সিমেন্ট 10-এর কথা দেশের কথা অনুষ্ঠানে। উপস্থাপনায় আছি আমি সিনহা এম এ সাঈদ। আজকের বিষয়বস্তুটা খুবই চমকপ্রদ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং এই আলোচনাটা হচ্ছে দেশে চলমান রাজনীতি এবং নির্বাচন প্রক্রিয়া। এবং এই আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি আমার ডাইনে আছেন জনাব অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমার বায়ে আছে সাবেক স্বরাষ্ট্র সচিব এবং একাধিক মন্ত্রণালয়ে তিনি ছিলেন এবং বর্তমান বিএনপি চেয়ারপারসনের বিশেষ রাজনৈতিক উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? জনাব সৈয়দ মাহবুব, আপনি একজন অভিজ্ঞ টকশো বিশ্লেষক, আলোচক এবং আপনি যখন কথা বলেন মঞ্চ কাঁপায় দেন সব জায়গায়। তো আপনার কাছে আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, এই যে চলমান রাজনীতি যে অবস্থা আছে এবং সামনের ইলেকশন, পুরো বিষয়টাকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? ওই যে আপনার সুনীলের বিখ্যাত কবিতা আছে, কেউ কথা রাখেনি, বরুণাও কথা দিয়ে কথা রাখেনি। তা আমরাও দেখছি বাংলাদেশের মানুষের সঙ্গে কেউ কথা রাখে না। এখন যে রাজনৈতিক টার্মগুলো চলছে বা যে রাজনৈতিক হালচাল আপনি সুন্দর চয়েস করেছেন, এটা তো হওয়ার কথা ছিল না 5 আগস্টের পর। 5 আগস্টে বিগত সরকারের পতনের পর এত রক্ত, এত আহাজারি, এত আহতদের পর একটা প্রত্যাশাই করা গিয়েছিল যে আমাদের রাজনৈতিক চালচিত্রের একেবারে বৈপ্লবিক পরিবর্তন না হোক, কিছুটা অন্তত পরিবর্তন হবে। ক্ষমতায় যাওয়ার উদর্গ বাসনা থেকে দেশকে ভালোবাসা, রাজনৈতিক কালচারগুলোকে চেঞ্জ করা এবং সবাইকে নিয়ে চলবার একটা মানসিকতা থাকতে হবে, ছোট বড় মাঝারি। কিন্তু যাকে নিয়ে আমাদের এত স্বপ্ন ছিল নানা বিতর্ক সত্ত্বেও, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার উপদেষ্টা পরিষদ গঠনেই উনি পক্ষপাত দেখালেন এনজিও এবং তার চট্টগ্রামের প্রতি, এবং তার যারা দীর্ঘ 15-16 বছর তার এই গ্রামীণ সেন্টারের সঙ্গে যুক্ত, গ্রামীণ ব্যাংক পরিবারের কোনো না কোনোভাবে অ্যাটাচ, তাদেরকে নিয়ে। তারপরও মানুষ আশায় বুক বাঁধল, রাজনৈতিক দলগুলো মানে নিঃশর্ত সমর্থন দিয়ে গেল যে তবু দেশ একটা গণতন্ত্রের রাস্তায় অন্তত উঠুক। ভোট হলি তো আর গণতন্ত্র হয় না, রাস্তার সুযোগ হয়। যদিও আমরা বারবার সুযোগ পেয়েছি, 90 পেয়েছি, করতে পারিনি। 8-এ নির্বাচনের পর প্রত্যাশা ছিল যে আর কেউ তত্ত্বাবধায়ক সরকারকে কলুষিত করার চেষ্টা করবে না। তো শেখ হাসিনা তো তত্ত্বাবধায়কই বাতিল করে দিয়ে জাতিকে অন্ধকারের দিকে নিলেন। তো এখন যেটা আমরা দেখছি, এখন তো কথা যে নির্বাচন হবে, নির্বাচনের জন্য যে যার মতো প্রস্তুতি নেবে, জোট হবে, একক করবে, আদর্শ নিয়ে লড়াই করবে যার যার। কিন্তু আমরা তো তা দেখছি না। আমরা দেখছি আবারও যেরকম 2013-তে, 2018-এ, 2022-24 অবশ্য তখন আর এরকম হয়নি। আমরা দেখেছি ফখরুল ইসলাম সাহেব ফোন করে সৈয়দ আশরাফকে, সৈয়দ আশরাফ ফোন করে ফখরুল ইসলামকে। আপনি যদি 13 সালের সিনারিও দেখেন যে কি বসবেন কিনা, কেয়ারটেকার করবেন কিনা। এখন তো আবার দেখছি জামাতের নায়েবে আমির ফোন দিচ্ছে বিএনপির মহাসচিবকে, বিএনপির মহাসচিব বলছে আলোচনা, আমরা আমাদের স্টেটমেন্ট দিয়েছি। এই পর্যন্ত বিএনপিরা বলছে যে গণভোট যারা চাচ্ছে তারা নির্বাচন পেছাতে চায়। আবার জামাত বলছে, হয়তো প্রতীকী শব্দে বলেছে যে ঘি লাগবে, অর্থাৎ তারা মনে করছে গণভোট লাগবে। তো এই সব কিছুই আমাদের গণতন্ত্রের জন্য শুভ নয়। জনাব জহিরুল ইসলাম, রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হয়নি, চলমান রাজনীতি অতীতের ধারাবাহিকতা মাত্র। আপনার পর্যবেক্ষণটা কি? এ কথাটা বলা যাবে না, কারণ আগে সিনিয়ররাই বেশি রাজনীতিটা চর্চা করতেন, স্টিয়ার করতেন। এখন কিন্তু আমাদের যুব সমাজ সিনিয়রদেরকে কিছুটা হলো পিছন দিক থেকে ধাক্কা দিচ্ছেন, অথবা তাদেরকে পথ বাতলে দিচ্ছেন টু শেপ অফ দেয়ার পলিসি। তো সেক্ষেত্রে আর বহুদলীয় রাজনৈতিক এতে ব্যবস্থায় মতপার্থক্য থাকবে, মতভিন্নতা থাকবে, একে অপরের বিরুদ্ধে কথা বলবে, কখনো শানিত যুক্তি দেখাবে, কখনো বা আপোষ মানে কামিতার পরিচয় মিলবে তাদের কথার মধ্যে, এবং এর মধ্যেই হয়তো একটা মীমাংসা তারা এসে যাবেন, ঐক্যমত চলে আসবে এবং এক সময় দেখা যাবে যে পলিটিক্যাল ইম্পাসি যেটাকে বলছে, রাজনৈতিক মানে অচল অবস্থা যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, সেটা কেটে যাবে। এই মেঘ কেটে যেয়ে দেখবেন যে তখন সবাই একত্রে বসছে, সবাই তখন গণতন্ত্রের জন্য, সবাই কিন্তু গণতন্ত্রের কামী, প্রত্যেকটা দল গণতন্ত্রের কামী, এবং ডেমোক্রেটিক সিস্টেমের প্রত্যেকটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্টি, এবং তারা
দেশকে গণতন্ত্রের দিকে নিয়ে যেতে চান, স্বৈরতন্ত্রের দিকে না, এবং ফ্যাসিবাদ যাতে পুনর্জাগরণ কোনো অবকাশ না পায় সেই চেষ্টায় তারা সচেতনভাবে করে যাচ্ছেন। জনাব অ্যাডভোকেট মাহবুব, জি, এই মুহূর্তে আমাদের সামনে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ আছে, সেটা হলো সরকারি পর্যায়ে বলা হয়েছে 12 তারিখের মধ্যে যদি দলগুলো নিজেদের সমঝোতা করে সিদ্ধান্ত নিতে না পারে, গণভোট আগে না পড়ে বা অন্যান্য প্রসঙ্গ নিয়ে, জামাতে তো 5 দফা দেওয়াই আছে, সেই ক্ষেত্রে 12 তারিখের পরে সরকার নিজস্ব স্ট্যান্ড ও বক্তব্য রাখবে। ইতিমধ্যেই জামাত ইসলাম 11 তারিখে মহাসমাবেশের কথা বলেছে ঢাকায়, সারা দেশ থেকে। পুরো বিষয়টিকে আপনি বৃহত্তর ক্যানভাসে রাজনীতির স্বার্থে, নির্বাচনের স্বার্থে আপনার পর্যবেক্ষণটা কি? আমরা তো বাঙালি, তো রংচং লাগিয়ে কথা বলতে পছন্দ করি, 15 বছর 17 বছর, বাট ফ্যাক্ট এটাও যে 2018 এই শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করে বিএনপি ডক্টর কামাল হোসেনরা নির্বাচনে গিয়েছিল। নির্বাচনে শেখ হাসিনা তাদেরকে প্রতারণা করেছে সেটা আরেকটা ইতিহাস, কিন্তু বিএনপি নির্বাচনে গিয়েছিল জোটগতভাবে। জামাতও ধানের শীষ মার্কা নিয়ে ভোট করেছিল, কারণ তাদের তখন নিবন্ধন বাতিল ছিল। তো সুতরাং মানে এখানে খুব হাই মোরাল নেওয়ার সুযোগ কারো নাই। যেটা আমি বলছিলাম, যেটার সঙ্গে এটা আপনার কনজাংটিভভাবে আছে, সেটা হচ্ছে এবারকার আন্দোলনে, তার আগে বহু আন্দোলন করেছে আমরাও, আইনজীবীরাও শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছি নানাভাবে, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো দলীয় রাজনীতির আন্দোলনে যুক্ত হয়নি। আমার শ্রদ্ধেয় আলোচক, সহ আলোচক যেটা বললেন, সেটা বিএনপির জনসভা, বিএনপির লোক, সাধারণ মানুষ জয়েন করেনি। সাধারণ মানুষ জয়েন করলো কখন? যখন দেখলো নির্বিচারে সাধারণ ছাত্রদের হত্যা করছে। আপনি সেই মা বোনদেরকে তো আমরা মনে রাখি না। সেই যে আমার বোন বলেছিল, সামনে মুক্তি, পিছনে পুলিশ, আমি মুক্তি বেছে নিলাম। কিংবা মা তার ছেলেকে হাত ধরে নিয়ে বলেছে যে মরবে যখন, আমার সামনেই মরুক, আমিও মরব। আন্দোলন তো তখন সার্বজনীন হলো। আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের লয়াররা সবাই গিয়ে, আমরা 31শে মার্চ ছেলেরা, সরি 31 আগস্ট ছেলেরা ডাক দিয়েছিল যে আপনার 31শে জুলাই মার্চ ফর জাস্টিস, আমরাও অংশগ্রহণ করলাম। আমাদের বারের সভাপতি জনাব মাহবুবউদ্দিন খোকন সাহেব বললেন যে আমাদের গ্রেপ্তার করো, আমাকে করো, তবু এদের করো না। এই যে সার্বিক বিষয়টা হলো, জনগণের যে আস্থা রাজনীতিবিদদের, রাজনৈতিক দলগুলোর উপর হারিয়ে গেছে, সেইটাকে পুনরুদ্ধার করার যে দরকার ছিল, সেইটা এখনও নাই। সেইটা আপনি এখন বুঝবেন। এখন আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, যেটুকু রাজনীতি বুঝি। এখন আপনি বিএনপিকে বলেন বা ওই জামাতকে বলেন, বা ধরেন এই যে ছাত্ররা, আপনি বলেন, আমরা কেউ এই যে এনসিপির যারা এখন নেতা বা উপদেষ্টারা আছে ছাত্র, তাদের কেউ কাউকে চিনতাম 1-2 মাস আগে? 2024-এর মে জুনের আগে কেউ চিনতাম না। মানুষ নেমেছে, নেতা নাই, ব্যানার নাই, একটাই কথা, শেখ হাসিনা জোর করে ক্ষমতা দখল করে আছে 14 সাল থেকে, তাকে সরাও। আর প্রত্যাশা কি? সাধারণ জনগণ তার ভোট দিয়ে নির্বাচিত প্রতিনিধি ঠিক করবে। আর এখন যারা আমরা হাই মোরাল নিচ্ছি, কারো সুযোগ নাই। আমাদের বাংলাদেশে কেউই রাষ্ট্র ক্ষমতায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ক্ষমতায় গিয়ে ক্ষমতা ছাড়তে চায় না। কেউ সফটভাবে ধরে রাখতে চায়, কেউ শেখ হাসিনার মতো ক্রুড ফর্মে। সুতরাং আজকেও যেটা আমি শেষ করি, এই যে 85 কোটি টাকা, আমি এটা আমাদের বিএনপির মহাসচিব, অত্যন্ত সজ্জন মানুষ, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তৃতাও শুনলাম, অন্যান্যরাও বলল যে আপনাদের ব্যাটসম্যান বোধহয় নাকি, এই যে আলী রিয়াদ সাহেব যে 83 কোটি না 85 কোটি টাকা খরচ করে কি সৃষ্টি করলো, কেন রাজনৈতিক দলগুলোর কাছে এই সরকার দায়িত্ব দিল? আর এই নানা বিষয়ে দ্বিমত আছে বলেই তো ঐক্যমত। আপনি এখন কেন আবার এই রাজনৈতিক দলগুলোর উপরে আপনার দায়িত্ব সঁপে দিচ্ছেন? তাহলে এতদিন এই 8 মাস 9 মাস জনগণের টাকার এই অপচয়ের হিসাব দেবে কে? শুনেছি উনি নাকি চলেও গেছে। আপনাকে ধন্যবাদ। জনাব জহিরুল ইসলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন সৈয়দ মাহবুব। এই যে 85 কোটি টাকার কথা বললেন, তার চেয়ে বড় কথা হলো ঐক্যমত্য কমিশন তো করা হয়েছিল ঐক্যমত সৃষ্টি করার জন্য, এবং শেষ পর্যন্ত তারা তাদের সুপারিশ দিয়েছে। এখন যদি সরকার বলে আপনারা আবার ঐক্যমত করেন, সময় দিলাম, তা এটা কি এই ধরনের বক্তব্য রাজনীতি ক্ষেত্রে আদৌ কি কোনো ইতিবাচক ফল বহন করবে? মোটেও না। আর যে কথাটা বলা হচ্ছে 85 কোটি টাকার, আজকে অফিসিয়ালি মনে হয় একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, মানা করছে তারা। হ্যাঁ, 1 কোটি কত লক্ষ টাকা ব্যয় হচ্ছে। টাকাটা বড় কথা না, এখানে টাকাটা বড় সময়, রাজনৈতিক নেতারা এত সময় ছিল। তো আমার কথা হলো যে আমরা সবাই সেন্সিবল পারসন, সেন্সিবল সিটিজেন্স অফ দ্য কান্ট্রি, অ্যাপার্ট ফ্রম আওয়ার ওন পজিশন ইন পলিটিক্স।
আমাদেরকে দেশের কথাটা সব আগে ইয়ে করতে হবে, সামনে রেখে কাজ করতে হবে। আমাদের কিন্তু ঘরের শত্রু আছে, দেশের বাইরেও শত্রু আছে, সবাই কিন্তু ওত পেতে আছে তারা আমাদেরকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য। এবং আমি একটা কথা বলতে চাই, আপনাদের মনে একটা ভুল হচ্ছে। কে এম হাসানের এপিসোড কিন্তু শেষ হয়ে গেছে যে মুহূর্তে কে এম হাসান এখান থেকে ওই নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তারপরে যারা এসছিলেন তারা তো রক্তপাত করেননি। রক্তপাত কারা করেছিল? 28শে অক্টোবরের যে লগি বৈঠার তাণ্ডব ঘটেছিল সেটা কারা করেছিল? এখন আপাত সংকটটা আপনারা দেখছেন, এটা থেকে উত্তরণ ঘটবে। তাদের মনের মধ্যে এই অবশ্যই একটা চিন্তা আছে কিভাবে শান্তিপূর্ণভাবে এবং সম্পূর্ণ নিরাপদ পরিবেশে আমাদের দেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার জনগণ পাবে, এরকম চিন্তা চেতনা সবারই মধ্যে আছে। বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য যেটা ছোট ছোট ইসলামিক যেগুলো দল আছেন তারা সবাই কিন্তু দেশপ্রেমিক দল, সবাই দেশের ভালো কামনা করে। এখানে আমি কাউকে তো স্যাবোটেজ করার মতো কোনো বক্তব্য দেখিনি। পারস্পরিক ভুল বুঝাবুঝি হতে পারে, বার্গেনিং হতে পারে, এটা হবেই। আর বিএনপি যেটা তার সদিচ্ছা প্রমাণ করেছে সেটা কিন্তু আন্দোলনের সময় কিন্তু আপনারা জানেন না ভিতরের খবর। আমি তো আই এম ওয়ান অফ দি অ্যাডভাইজার্স ইন দ্য কাউন্সিল অফ অ্যাডভাইজার্স অফ দি চেয়ারপারসন বিএনপি, সেখানে আমি আছি। আমরা নিয়মিত চিঠি পাই, সেই সময়ও আমরা চিঠি পেয়েছি, ডাকে তো পাইনি, তখন মেসেজ পেয়েছি। রুহুল কবির রিজভির স্বাক্ষরিত চিঠিতে পরিষ্কার সিনিয়র ভাইস চেয়ারম্যান তার কাছ থেকে আমরা নির্দেশ পেয়েছি তোমরা এই আন্দোলনে সর্বতভাবে অংশগ্রহণ করবে এবং সহযোগিতা করবে। ধন্যবাদ আপনাকে। সহযোগিতা করবে, অংশগ্রহণ, এটি মূল কথা। হ্যাঁ, সৈয়দ মাহবুব জি, সর্বশেষ বিশ্লেষণটা কি? সর্বশেষ বিশ্লেষণ হচ্ছে আমরা এখন আন্দোলনের কৃতিত্ব দাবি নিয়ে বিভিন্ন বক্তব্য দিলে মানুষের কাছে প্রমাণ হবে যে শেখ হাসিনা তখন যা বলছিল যে এই আন্দোলন আসলে ছাত্রদের আন্দোলন না, জনগণের না, এইটা বিএনপি জামাতের, আমরা শেখ হাসিনার ওই ফাঁদে যেন পা না দিই। আর দ্বিতীয়ত হচ্ছে বর্তমান সরকার ঐকমত্য কমিশনের নামে যে সময় নষ্ট করলো, এটার একদিন ব্যাখ্যা তাদের দিতে হবে। আর গণভোট বলেন, পার্লামেন্টারি ইলেকশন বলেন, যাই বলেন আপনি, আমি জানি না কেন রাজনৈতিক দলগুলো এত নিজেদের মধ্যে নানা দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। গণতন্ত্র মানেই অনেক দল, কিন্তু নানা বিষয়ে দ্বিমত থাকবে, কিন্তু কয়েকটি ইস্যুতে এক থাকা দরকার ছিল যে অনির্বাচিত দায়িত্ব জ্ঞানহীন সরকারের কাছে আর দেশ নয়। কাজে এখানে আমাদেরকে এই সরকারকে বরং রাজনৈতিক দলগুলো চাপ দিতে হবে যে আপনারা আল্লাহর হস্তে প্রশাসনকে স্ট্রং করেন। কারণ আমাদের প্রশাসন যে যাই বলেন মাইন্ড করেন না, ৭২ সাল থেকেই আমাদের সিভিল প্রশাসন সরকারের সঙ্গে ছাতা খুলে থাকে। আপনাকে বরং মনে রাখতে হবে যে এই এত আত্মত্যাগের পরে শেখ হাসিনা তো একটা গর্ব করে বলতে পারে একবারই বাংলাদেশে সাধারণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছিল, সেটা ২০০১-এর জুন মাসে সে ছেড়ে দিয়েছিল। সুতরাং আমরা এই কেউ যেন, আমার একটাই প্রত্যাশা নাগরিক হিসেবে যারাই ক্ষমতায় আসবেন ইনশাল্লাহ, জনগণ যাকে ভোট দেবে, আমি আর নাম বলতে চাই না, বড় দলগুলোই আসবে ইনশাল্লাহ হয়তোবা ভোটে, কিন্তু ক্ষমতা ছাড়ার মানসিকতা থাকতে হবে। আমাদেরকে বরং দেখতে হবে আমরা ২-৩টি ইস্যুতে ঐক্যমত হই যে দেশে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে, এবং আমরা আরেকজনকে ফ্যাসিস্ট বলে নিজেরা যেন ফ্যাসিস্ট আচরণ না করি। চাঁদাবাজিটা তো আমরা বন্ধ করতে পারলাম না। আগে হতো এক সোর্সের চাঁদাবাজি, এখন ৩-৪ সোর্সের। এটা তো ওপেন সিক্রেট। মানুষ হতাশ হচ্ছে কেন? জনাব জহিরুল ইসলাম, এখান থেকে আমাদের উত্তরণ হতে হবে, আসলে পথ কোথায়? চাঁদাবাজি বন্ধ করার বিষয়টা এটা হলো পিওরলি একটা এক্সিকিউটিভ ইস্যু। এটা কিন্তু ইট ইজ মোর এক্সিকিউটিভ দ্যান পলিটিক্যাল। পলিটিক্যাল লিডার্সদের সবারই কিছু কিছু অ্যাক্টিভিস্ট থাকে যারা অতি উৎসাহী এবং তারা উচ্ছিষ্টভাগে অনেক ক্ষেত্রে। শেখ হাসিনার একজন পিয়ন ৪০০ কোটি টাকা লুটপাট করেছেন এবং তিনি গর্বভরে এবং নির্লজ্জের মতো বলেছেন। এটা আমরা, উনি লজ্জা না পেলেও আমরা লজ্জা পেয়েছি। এইটা আপনি কখনো শুনেছেন একজন সেক্রেটারির
বাসা থেকে ৩,৫০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। আমির হোসেন আমির বাড়ি থেকে ৫,০০০ কোটি টাকা তার তোষকের মধ্যে থেকে ৭ সালে বনখেকো ওসমানের বাড়ি থেকে বোধহয় এর চেয়েও বেশি টাকা পাওয়া গিয়েছিল। এটা আমাকে বলতে দেন, ওইখানে ২-৩ বস্তা এটা উদ্ধার হয়েছে। সেটাও ওটাও ইলিগাল, এটাও ইলিগাল। আর মাত্রাগতভাবে শেখ হাসিনা যে আমলে যে হয়েছে দুর্নীতি, লুণ্ঠন এবং অপশাসন, তারপরে এখানে দুর্বৃত্তের পালন এবং শিষ্টের দমন এর মতন জঘন্য ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাল গভর্নেন্স হয়েছে, এর আগে কখনো হয়নি। আর বলছেন তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন। দেয়ার ওয়াজ অ্যান ইলেকশন এবং দ্যাট ইলেকশন ওয়াজ কন্ডাক্টেড বাই দি কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ অ্যান্ড জাস্টিস লতিফুর রহমান। চিফ জাস্টিস লতিফুর রহমান রিটায়ার্ড ওয়াজ দি কেয়ারটেকার গভর্নমেন্ট চিফ। সেই সময় তিনি পরাজিত হয়েছিলেন কম্প্রিহেন্সিভলি এবং এটা কত নিরপেক্ষ। ভুল তথ্য দিচ্ছেন, ওটা তো নির্বাচনের কথা বলছেন। আমি বলি আর আগেই সে যে স্থানান্তর করলো 2000 আগে। না লতিফুর রহমান সাহেব ভোট নেওয়ার আগেই তো উনি ছাড়লেন। না ওনাকে তো তখন তো কেয়ারটেকার সিস্টেমে তাকে ছাড়তেই হবে। না সে ছাড়লো তো, আপনি তো সবকিছুকে নেগেটিভ দেখছেন কেন? তারপরে সে তো তখন কেয়ারটেকারকে পলিউট করার চেষ্টা করেনি, বিচারপতিদের বয়স বাড়ানো। তার আগে আমি বলি 1996 সালে যে নির্বাচনটা খালেদা জিয়া দিলেন সবারই সম্মিলিত দাবির প্রেক্ষিতে, ওখানেও একটু আন্দোলন হয়েছিল, কিন্তু উনি সেটা অনুধাবন করেছেন যে উনি যে ভোটে নির্বাচিত হয়েছেন সেটাকে তিনি মেনে নিয়েছেন যে এটা আসলে জনগণের কাছে গ্রহণযোগ্য হয়নি। সেজন্য উনি পুনর্বার নির্বাচন দিয়েছেন। নির্বাচনের পরে উনি নির্বাচনে হেরে গেছেন, উনি স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন। উনি সূক্ষ্ম কারচুপির মতন কোনো বয়ানও উনি কখনো বলেন নাই। তো সেখানে আপনারা কাকে বেশি গণতান্ত্রিক বলবেন? সৈয়দ মামুন মাহবুব, আমরা যাচ্ছি কোথায়? আমরা যেতে চাই ভালো জায়গায়। কোন অতীতের তর্ক করলে বহু করা যাবে, সেটা পক্ষে বিপক্ষে থাকবেই, এটাই মত গণতন্ত্র। আমি এখনও প্রত্যাশা করি রাজনৈতিক দলগুলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, পার্সোনালি ওনার প্রতি আমার এখনও শ্রদ্ধা, একটু উনি আরও বড় মনের অধিকারী হয়ে বিএনপি, জামাত সহ বামপন্থী দল, ইসলামিক দল, তারপরে ওনার স্নেহে গড়ে ওঠা যে দল, এই সবগুলোকে নিয়ে উনি একটা বিষয় উনি বুঝাক। এখন তো মুশকিল হয়েছে ঐকমত্য কমিশনে যে লিগাল এক্সপার্ট কাদেরকে নেয় তাদের আমরা কোর্ট কাছারিতে কোনদিন দেখি না। কারণ যাই আপনি করেন না কেন, আমি এটা আইনগত বলছি, এইটার বৈধতা আপনাকে নেক্সট পার্লামেন্টে দিতে হবে। এবং জামাত যে এটা বোঝে না তা না, জামাতরা ইন্টেলেকচুয়ালি দে আর ভেরি ব্রিলিয়ান্ট রাজনৈতিক দল হিসাবে, তারাও এটা বোঝে। আপনি গণভোট দেন আর যে ভোটই দেন, ইভেন পার্লামেন্ট ভোট যে দেবেন, এটাও তো আপনার নেক্সট পার্লামেন্ট ইলেকশনে এই এন্টায়ার কার্যক্রমটা বৈধতা করতে হবে। সেইটার ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছেই, অঙ্গীকার করেছেই। বরং যে যার মতো ভোটে যাক, ভোটে গিয়ে জনগণকে বলুক যে আমাকে তুমি সংখ্যাগরিষ্ঠতা দিলে আমি জাতির এই সংস্কার করব। তো সুতরাং আমরা চাই যে ভোটে সবাই জনগণের কাছে যাক যে আমি নির্বাচিত হলে এতগুলো সংস্কার করব, অমুক দল নির্বাচিত হলে এতগুলো করব। জনগণ চয়েস করুক কতটুক সংস্কার চায়। তখন জনগণ সেই ক্ষমতায় এসে রাজনৈতিক দল যদি ক্ষমতায় জনগণের সেবা করার সময় যদি এই সংস্কারগুলো না করে, তাহলে তো আবার জনগণ আন্দোলন করবে। আপনি যদি অন্তত 25 বছর 5টা টার্ম 5 বছর পর পর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের ক্ষমতায় না বসাতে পারেন, তাহলে আপনি বুঝবেন না 25 বছর পর দেশ একটা শেপ নেবে। আমরা তো জাতির দুর্ভাগ্য, অবকাঠামোগত উন্নয়ন প্রত্যেক সরকারই কম বেশি করেছে, কিন্তু জাতির যে মানসিক গণতান্ত্রিক উন্নয়ন, সেইটা ন্যূনতম 4-5টা টার্ম গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন। গণতান্ত্রিক পদ্ধতি মানে বাংলাদেশের কালচারে কেয়ারটেকার লাগবে অন্তত 3টা মাস নিরপেক্ষ থেকে ভোট দিয়ে আবার রাজনৈতিক দল যে জিতবে তার কাছে ক্ষমতা যাবে। এইটা 5 টার্ম না করলে এবং আমরা যদি সবাই সংস্কার না হই, সবাই যদি নেতা নেত্রীর বন্দনায় লিপ্ত থাকি আগের মতো, নিজেদের আয়নায় না দেখি, তাহলে গণতন্ত্র শুরু করাই খুব কঠিন হবে। জনাব জহিরুল ইসলাম, আপনার শেষ বক্তব্যটা কি?
আমি একটু সংক্ষেপে 1 মিনিট। বাংলাদেশের যে প্রথম সংবিধান, সেখানে 4টি মূলনীতি ছিল, তার মধ্যে একটা ছিল গণতন্ত্র। দেশের প্রথম প্রধানমন্ত্রী, উনি অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। না, প্রথম হ্যাঁ, স্থায়ী স্থায়ী, হ্যাঁ। তারপরে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। তারপরে উনি আসলেন, রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতি হওয়ার পরে প্রথম যেটা উনি কুঠারাঘাত করলেন কনস্টিটিউশনের উপর, সেটা হলো গণতন্ত্রকে উনি বিলুপ্ত করে দিয়ে ওয়ান পার্টি রুল জারি করলেন। গণতন্ত্রের বুঝতেই পারতেছেন প্রকাশ্য দুশ্মন কারা ছিল। তারপরে এই গণতন্ত্র পুনরুদ্ধার হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে। তারপরে আবার গণতন্ত্র সত্যিকার অর্থে ভয়াবহভাবে বিপর্যস্ত এবং বিপন্ন হলো এই লাস্ট যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তারই সন্তান, রাজনীতির উত্তরাধিকার শেখ হাসিনার আমলে। আমি এই কথাটা আজকে জাতির কাছে কনভে করছি ইন দিস টক শো, যে তিনি গণতন্ত্রকে কোনো সময় সুষ্ঠুভাবে বিকশিত হতে দিতে চাননি। তিনি নিজের সাথে মনে করছেন তিনি ক্ষমতা পেলেই গণতন্ত্র মানে পুনরুদ্ধার হবে, আর তিনি যদি ক্ষমতা না যেতে পারেন তাহলে গণতন্ত্র কখনো এখন কি হবে? এখন 1 সেকেন্ড না, 1 সেকেন্ড। আমার মনে হয় ডক্টর ইউনূস ইজ নট এ ফ্যাসিস্ট। দর্শক, ইতিমধ্যে আপনার দুজনের আলোচনা শুনেছেন এবং দুজন তাদের স্ব অবস্থান থেকে যে বক্তব্য রেখেছেন সম্পূর্ণ তাদের বক্তব্যটি, এবং আমরা বিশ্বাস করি এগুলোর বিশ্লেষণ মূল্যায়নের দায়িত্ব আপনাদের। আমরা শুধু আপনাদের সামনে দুজন বক্তার বক্তব্যকে তুলে ধরলাম। ধন্যবাদ। আগামীতে হয়তো কোনো এক সময় আবার দেখা হবে।